আমি প্রায় ৩৯ মাস কারাবরণ করেছিলাম এবং ডিবিতে আমাকে 93 দিন রিমান্ডে সেই নির্যাতন সহ্য করতে হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা, বাবা মায়ের ইচ্ছে সন্তান লেখাপড়া শেষ করে ভালো চাকরি করবেন, কিন্তু গল্পটা যে একটু ভিন্ন। ততদিনে ছেলে যে দেশকে ভালোবেসে ফেলেছেন, দেশের জন্য একটা কিছু করতে চান, তাই তো মনস্থির করেই ফেলেছেন রাজনীতি করবেন, আর সেটা হবে জনগণের রাজনীতি। দীর্ঘ 17 বছরে যিনি প্রায় 11 বার গ্রেফতার হয়েছেন আর 93 দিন ছিলেন রিমান্ডে, তিনি হলেন ABM রাজ্জাক, যিনি মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বে রয়েছেন। তার সাথে কথা হচ্ছিল ঢাকার জিয়া উদ্যানে। তিনি কথা বলতে বলতে বারবার স্মৃতিকাতর হয়ে যাচ্ছিলেন, কারণ এই জিয়া উদ্যানেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফুল দিতে এসে গ্রেপ্তার হয়েছিলেন। চলুন আজ শুনবো ABM রাজ্জাকের সেই দুর্বিষহ দিনগুলোর কথা। ইউটিউব বাংলা আপনাকে স্বাগত। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। আপনার সাথে তো অনেক কথা বলবার আছে। 17 বছরের একটা সংগ্রাম, রাজপথে ছিলেন, এইসব কথা তো আমরা যাবই। তার আগে একটু ছোট্ট করে শুনতে চাইবো যে রাজনীতিতে কিভাবে আসা, শুরুটা কিভাবে? ধন্যবাদ আপনাকে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করার পরে তখন আমরা স্কুলে পড়ি। এরপরে ওনার প্রতি যে আমাদের ভালোবাসা শ্রদ্ধাবোধ, সেটা থেকে এরপরে উনি যখন শাহাদাত বরণ করলেন, বাংলাদেশের তিনবারের সফল প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা যখন বিএনপির হাল ধরলেন, তখন নেত্রীর প্রতি আরও শ্রদ্ধাবোধ আমার বেড়ে গেল, দলের প্রতি আনুগত্যতা বলেন। এরপর থেকে আমি ছাত্র দলের সঙ্গে সম্পৃক্ত হলাম। কলেজ পেরিয়ে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আসি, ঢাকা বিশ্ববিদ্যালয়েও ছাত্র দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন অবস্থায় আমি হলে থাকতাম না, আমি মিরপুরে আমার এক আত্মীয়র বাসায় থাকতাম। ওখানেও আমি মিরপুর থানার ছাত্র দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, ঢাকা মহানগর ছাত্র দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। এরপরে আমি বৃহত্তর মিরপুর থানা বিএনপির প্রচার সম্পাদক, সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করেছি দীর্ঘদিন। এবং তখন ঢাকা মহানগরীর যে আহ্বায়ক সাদেক হোসেন খোকা ছিলেন, তারপরে মির্জা আব্বাস সাহেব ছিলেন, ওই কমিটির আমি দপ্তরে সংযুক্ত ছিলাম, কাজ করেছি। এরপরে যখন ঢাকা মহানগর উত্তর বিএনপি প্রতিষ্ঠিত হলো, সেই প্রতিষ্ঠিত কমিটির আমি দপ্তর সম্পাদক হিসেবে কাজ করেছি এবং অদ্যাবধি ঢাকা মহানগরীর যতগুলো কমিটি হয়েছে আমি দপ্তরের দায়িত্বে আছি। বর্তমানে আমাদের মহানগরীর সংগ্রামী আহ্বায়ক, যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে মাননীয় মন্ত্রী জনাব আমিনুল হক সাহেবের যে কমিটি, সেই কমিটিরও আমি যুগ্ম আহ্বায়ক এবং দপ্তরের দায়িত্বে আছি। সব মিলিয়ে দীর্ঘ 17টি বছর এই ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমি বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিজভী আহমেদ থেকে শুরু করে মাননীয় মহাসচিব, তারপরে আমাদের আহ্বায়ক ছিলেন জনাব আমানুল্লাহ আমান, আমির খাসরু মাহমুদ চৌধুরী স্যার, এবং এই শীর্ষ নেতাদের সঙ্গে ডক্টর আব্দুল মঈন খান, তাদের সঙ্গে রাজপথে আন্দোলন সংগ্রাম করার সময় আমি অনেকবার গ্রেপ্তার হয়েছি। আমি দীর্ঘ 17টি বছরে আমি 11 বার গ্রেপ্তার হয়েছি এবং যদি ওই হিসেবে আপনি হিসাব করেন তাহলে আমি প্রায় 39 মাস আমি কারাবরণ করেছিলাম এবং ডিবিতে আমাকে 93 দিন রিমান্ডে সেই নির্যাতন সহ্য করতে হয়েছিল। আমি মনে করি ঢাকা মহানগর উত্তরে আমার আহ্বায়ক আমিনুল হকের পরে আমার চেয়ে বেশি কেউ কারাবরণ করেন নাই এবং ডিবির নির্যাতন সহ্য করেনি। এবং আমি রাজপথে যেভাবে ছিলাম, আমি গর্ব করে বলতে পারি যে এইভাবে সক্রিয়ভাবে রাজপথে এই দুঃশাসনের বিরুদ্ধে আমার চেয়ে বেশি কারো অবদান ছিল বলে আমি মনে করি না। রাজনীতি করতে আসলেন, অনেক জেল সংগ্রাম, গুম থেকেছেন, রিমান্ডে ছিলেন। সেই জায়গা থেকে কি এই 17 বছরের এমন কোনো ঘটনা আপনাকে এখনো তাড়িত করে, যেটা যে রাতটার কথা মনে পড়লে এখনো আপনার ভয়ে আটকে ওঠেন, এই ধরনের কোনো স্মৃতি? ধন্যবাদ। আসলে এরকম স্মৃতি তো অনেকই আছে, আপনাকে কয়েকটা স্মৃতির কথা একটু না বললেই নয়। এই যে যেখানে দাঁড়িয়ে আজকে আমি আপনার সঙ্গে কথা বলছি, এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে আমরা যখন ঢাকা মহানগরীর আমানুল্লাহ আমান সাহেব আহ্বায়ক এবং আমিনুল হক সাহেব সদস্য সচিব, এখানে আমরা ফুল দিতে আসলাম। সেদিনও কিন্তু আমি এই জায়গা থেকে গ্রেপ্তার হয়েছিলাম। আমাদেরকে শেরেবাংলা থানায় নিয়ে যাওয়া হলো। শেরেবাংলা থানা থেকে আমাকে রাত 3টার সময়
আমাকে শেরেবাংলা থানার 5 তলায় আমাকে উঠানো হলো। সেখানে আমাকে যে নির্যাতন করা হয়েছিল সেটা আপনাকে আমি ভাষায় বলতে পারবো না। সে এক অমানবিক। তৎকালীন ওসি এবং একজন সাব ইন্সপেক্টর এবং যখন তৎকালীন যে ডিসি ছিলেন সেই ডিসিও নির্দেশ দিয়েছিলেন যে ঢাকা মহানগরী দপ্তর সম্পাদককে আমাকে বারে বারে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হোক। আমার প্রশ্ন ছিল যে আমার কী দোষ ছিল? আমরা তো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে একটা নতুন কমিটির ফুল দিতে এসেছিলাম, শ্রদ্ধা নিবেদন করতে এসেছিলাম। আমি একজন অফিস সেক্রেটারি, দপ্তর সম্পাদক। আমাকে ঢাকা শহরের সব মানুষ সেইভাবে ক্লিন ইমেজের একজন মানুষ হিসেবে মনে করে। তারপরও আমাকে যে নির্যাতন করা হয়েছিল সেটা আপনাকে আমি ভাষায় বোঝাতে পারবো না। সর্বশেষ এই 5ই আগস্টের আগে যখন আমি ডিবি রিমান্ডে ছিলাম, সেখানে হারুনের নেতৃত্বে আমাকে কীভাবে টর্চার করা হয়েছে। বারে বারে 10 দিন পর পর আমাকে আবার রিমান্ডে নিয়ে আসা হতো। আমি দেখেছি যে জাস্টিস বিচারক কীভাবে ওই ফ্যাসিস্টদের মতো আচরণ করেছে। আমি যখন তাকে বললাম যে ইওর অনার, আমি তো একজন লয়ের ছাত্র, আমি ওই কোর্টের একজন আইনজীবী, আমাকে ডিবিতে বারে বারে রিমান্ডে নিয়ে আমাকে যে মানসিকভাবে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে, আমি তো জেলের মধ্যে আমি মারা যাবো, আমি আর জেলে থাকতে পারছি না। আমাকে জেল গেটে জিজ্ঞাসা করার জন্য ওনাদেরকে বলেন, কারণ আমার কাছে তো কোনো এভিডেন্স নেই, কারণ আমি তো কোনো ক্রাইমের সঙ্গে সম্পৃক্ত না। আমি মিছিলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, আমি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম করেছি রাজপথে, এটা তো আমার কিসের অপরাধ? বিচারক কি জবাব দিয়েছিল জানেন? বলছে ঢাকা শহরে যত গাড়ি পোড়াইছে তার সঙ্গে আপনি সম্পৃক্ত ছিলেন, আপনাকে তো রিমান্ড খাটতেই হবে। কষ্ট লেগেছিল সেই দুর্বিষহ দিনগুলো, রাত্রে ঘুমাতে পারতাম না। আমার ছাত্রদল, যুবদল, বিএনপির ভাইদেরকে কীভাবে ডিবি থেকে রাত্রে 12টা 1টার পরে নিয়ে যেয়ে টর্চার করে করে ওই গারদে আবার নিয়ে আসা হতো। তখন তাদের চিৎকারে একটা রাতও ঘুমাতে পারিনি। জেলখানার মধ্যে যেও শান্তিতে ছিলাম না। সেখানেও 2 দিন পর পর আমাদেরকে কাশিমপুরে চালান, আমাদেরকে লকআপ থেকে বিরতি দেওয়া হতো না। 100 টাকা 200 টাকা না দিলে বাইরে আসা যেত না। অনেক নির্যাতন কারাগারের মধ্যেও সহ্য করেছি, জেল খেটেছি। সেই দিনগুলো কথা মনে পড়লে আসলে আপনার অনেক সংগ্রামের কথা শুনলাম। আপনার উপরে যে অমানবিক অত্যাচার হয়েছে সত্যিকার অর্থে সেটা জাতির কাছে লজ্জার একটা ব্যাপার। আমরা চাই যে এই ধরনের ঘটনা অন্তত বাংলাদেশে আর না ঘটুক। জুলাইয়ের পরে যেই জিনিসটা হলো, আমি একটু ছোট্ট করে যাব যে জুলাই আন্দোলনে আপনার একটা সক্রিয় ভূমিকা ছিল রাজপথে। আমরা দেখেছি যে আপনারা এখন যারা এনসিপি করছে সেই ছেলেগুলো তো একসময় জুলাইয়ে ছিল, এবং আপনারা তাদের সাথে কাঁধ মিলিয়ে ঐক্যের সাথে রাজপথে ছিলেন, দেশের মানুষ ছিল। এখন সরকার গঠন হয়ে যাওয়ার পরে তারাও একটা দল গঠন করেছে। তো সেই জায়গা থেকে আপনাদের মধ্যে একটা দূরত্ব হয়ে গেল কিনা? যদি দূরত্ব হয়েই যায়, এটা কি জাতির জন্য একটা ভয়ঙ্কর কিছু না? কারণ যারা রাজপথে থাকতে পারে, এই ধরনের যদি আরেকটা ক্রান্তিকাল আসে, সেই জায়গাতে আপনাদেরকে আর ঐক্যের সাথে দেখা যাবে না। এই বিষয়ে একটু ছোট্ট করে। ধন্যবাদ। এটা মানে অনেক মূল্যবান একটা কথা আপনি বলেছেন। এই যে জুলাইয়ের যে আন্দোলন, সেই আন্দোলনে কিন্তু আমি সক্রিয় রাস্তায় ছিলাম, এবং আমি 10 নম্বর গোলচক্করে ছিলাম, আমি পল্টনে ছিলাম, আমি কাকরাইল মোড়ে ছিলাম, এবং বিভিন্ন যে জুলাইয়ের যে আমাদের যে ভাইদের কথা বললেন, সেই তরুণ উদীয়মান ছাত্র জনতা, তাদের সঙ্গে আমার থাকার সুযোগ হয়েছিল। মানে আমি রাজপথেই ছিলাম, রাজপথে থেকেই 5ই আগস্টের যে সমাপ্তি ঘটেছিল তার সঙ্গে আমি অঙ্গানুভাবে জড়িত ছিলাম। আপনি যে প্রশ্নটা করলেন, আমি এই যে এনসিপি ভাইদের প্রতি গভীর ভালোবাসা শ্রদ্ধা রেখে বলতে চাই, আপনাদের অবদান এই জাতি দেশ কখনই ভোলার নয় এবং ভুলবেও না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনিও কিন্তু আপনাদেরকে শ্রদ্ধা করে, কিন্তু একটা কথা মনে রাখতে হবে, আপনাদের যে অর্জন, আপনাদের যে এই যে ডেডিকেশন দেশের প্রতি, এবং এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে আপনারা যে জীবনকে বাজি রেখে কত এনসিপির ভাইরা শহীদ হয়েছে, বিএনপির ভাইরা শহীদ হয়েছে, অনেক দলের নেতাকর্মীরা শহীদ হয়েছে, তাদের মধ্য থেকে অর্জিত এই যে স্বাধীনতা, এই স্বাধীনতা অন্য কারো প্ররোচনায়
নষ্ট করা যাবে না। আজকে দেখছেন এনসিপি ভাইদেরকে আমি বলতে চাই, আপনারা যে অর্জন রাজপথে বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে যেটা করেছিলেন, জামাত ইসলামের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে আপনারা কিন্তু অনেকটা সেখান থেকে দূরে সরে এসেছেন। কারো উপরে ভর করে তো আপনাদের চলার প্রয়োজন নেই। তখন এই গুপ্ত এই জামাত শিবির কোথায় ছিল? আপনাদের পাশে কিন্তু বিএনপির ছাত্রদল, যুবদল, বিএনপির নেতাকর্মীরাই ছিল। ওই যে জাতীয় সংসদে আন্দোলন রহমান পার্থ একটা কথা বলছে যে আপনারা জামাতের জেনারেশন হয়ে যায় না, আপনাদের নিজেদের তো একটা অস্তিত্ব আছে, আপনাদের একটা প্ল্যাটফর্ম আছে, সেখানে থাকেন, দেশের মানুষ আপনাদেরকে শ্রদ্ধা করবে, বিএনপি আপনাদেরকে শ্রদ্ধা করবে, কেন করবে না? জুলাই অভ্যুত্থানে আপনাদের ভূমিকাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই, বিএনপি কখনো এটা করবে না। কিন্তু আপনাদেরকে একটি স্বাধীনতা বিরোধী সংগঠন আপনাদেরকে ভুল বোঝাচ্ছে, আপনাদেরকে সেদিকে সতর্ক থাকতে হবে। আপনাদের যে অস্তিত্ব, আপনাদের যে অবদান, আপনাদের যে মূল্যায়ন, সেটা অন্য কারো পাল্লায় ভারী করে আপনারা কিন্তু উপকৃত হবেন না। আপনাদের নিজস্ব যে চিন্তা চেতনাকে ধারণ করে আপনারা আন্দোলন করেছিলেন, ফ্যাসিস্টকে আপনারা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ করেছিলেন, আপনারা ওই জায়গাটাই থাকেন। দেশের মানুষও আপনাদেরকে সম্মান করবে, বিএনপিও সম্মান করবে। একটা সংগঠন চালাতে গেলে তো অনেক চ্যালেঞ্জ, সেই জায়গায় 17 বছর পর তারা ক্ষমতায় আসলো, অনেকেরই তো অনেক কিছু আশা থেকে যায়। তো একটা সংগঠন চালাতে গেলে কি কি চ্যালেঞ্জ আপনি মনে করছেন যে এই চ্যালেঞ্জগুলো গ্রহণ করলে একটা সংগঠন ভালো থাকবে? এখানে অনেক চ্যালেঞ্জ আছে, আপনি জানেন। এখানে অনেক ভাইদের কথা বলা হয়। আমি মনে করি বিএনপিতে একমাত্র ভাই একজনই, সেটা হলো জনাব তারেক রহমান। তারেক রহমান যেভাবে সংগঠনকে চাপে, ঠিক ওইটা ধারণ করে যদি অন্য কোনো ভাইয়ের কথা না শুনে, যদি সত্যিকারের সংগঠনের যে সমস্ত নেতাকর্মীদের দ্বারা সংগঠন শক্তিশালী হবে, যাদের দ্বারা সংগঠনের কোনো বদনাম হবে না, কোনো চাঁদাবাদির অভিযোগ নেই, কোনো রকমের কোনো দুর্নীতির অভিযোগ নেই, অনুপ্রবেশের কোনো অভিযোগ নেই, তাদেরকে যদি সত্যিকারের কমিটিতে আনা হয়, তাহলে দল শক্তিশালী হবে এবং এই দল আগামী দিনে রাজপথের আন্দোলনকে বেগবান করতে সক্ষম হবে। এই জন্য আমি মনে করি যে দলের যে নেতৃত্ব, সেই নেতৃত্ব হতে হবে তারেক রহমানের, যেটা উনি চান সেই ধরনের নেতৃত্ব। অন্য কোনো ভাইয়ের, অন্য কোনো নেতার যে আস্থাভাজন কিন্তু অযোগ্য, তাদেরকে আনলে দল বেগবান হবে। আমি বারবার একটা কথা বলছি যে আপনি রাজপথের নেতা, দলের দুর্দিনে আপনি ছিলেন, সেই জায়গা থেকে যদি মহানগরের যে একটা কমিটি হবে সেখানে যদি আপনাকে রাখা হয়, আপনি কিভাবে সেটা গ্রহণ করবেন এবং ভবিষ্যতে আপনি আপনি কি কি দেখাতে চান, অর্জন করতে চান এবং দলকে দিতে চান? যদি আমাকে ঢাকা মহানগর উত্তর বিএনপির দায়িত্ব দেওয়া হয়, আমি প্রথমেই চেষ্টা করব যারা থানায়, ওয়ার্ড এবং ইউনিটে যারা দলের জন্য নিবেদিত, দলের দুর্দিনে যারা নিজের জীবনকে বাজি রেখে দলকে ছেড়ে পালিয়ে যায়নি, যারা মোটামুটি গ্রহণযোগ্যতা আছে সমাজের কাছে, মানুষের কাছে, এবং যারা ভদ্র, নম্র এবং সুশিক্ষিত, এ ধরনের মানুষদেরকে আমি দলে সম্পৃক্ত করে আমাদের প্রধানমন্ত্রীর যে ধরনের চিন্তা চেতনা, তার সঙ্গে মিল রেখে আমি এমন একটি সংগঠনে রূপান্তরিত করব যে সংগঠনটি ইতিহাস সৃষ্টি করবে এবং ঢাকা মহানগর উত্তরের এই সংগঠন দেখে যাতে সারা বাংলাদেশের সংগঠন চিন্তা করে যে না, এইভাবেই সংগঠন করা উচিত, আমি সেদিকে দৃষ্টি নিক্ষেপ করব। এবং আশা করি আমার নেতৃত্বে যদি কমিটি আমাকে যেখানেই দেওয়া হোক, আমি মনে করি সেটা বেগবান হবে এবং আমি ভালোভাবে যারা ত্যাগী, যারা পরীক্ষিত, যারা আদর্শিক, যারা সুশিক্ষিত, যারা সমাজের কাছে গ্রহণযোগ্যতা আছে, আমি তাদের দিয়ে কমিটি করবো এবং কোনো ভাইয়ের কোনো রকমের কোনো প্রভাবিত হব না এবং কোনো অনুপ্রবেশকারী যারা এতদিন আওয়ামী লীগ করে এখন বিএনপিতে অনুপ্রবেশ করছে, এ ধরনের নেতৃত্ব আসবে না। তাতে আগামী দিনে যদি এরা ঢুকতে পারে, দলের ক্ষতিগ্রস্ত হবে। দল যাতে ক্ষতিগ্রস্ত না হয়, আমার দৃঢ় চিন্তা চেতনা এবং দৃষ্টিশক্তি সেদিকে থাকবে। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। শেষ প্রশ্ন আপনাকে করতে চাই, পদ পদবি পেলে, ক্ষমতা যখন চলে আসে তখন মানুষ আর কথা রাখে না। আপনার কাছে যদি সেই ক্ষমতা চলে আসে, আপনি কি আসলেই কথা রাখবেন? তখন কি মনে থাকবে জনগণের কথা, কর্মীর কথা, ত্যাগের কথা? অতীতে আমরা তো সেটাই দেখেছি
তবে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি যে আমি তো পাওয়ার পলিটিক্সে ছিলাম, কারণ মহানগরী দপ্তর এবং যুগ্ম আহ্বায়ক সুপার 5-এর মধ্যে আমিনুল সাহেবের পরে যদি নেতাকর্মীরা মনে করে তাহলে আমাকেই মনে করে, কিন্তু বাট সেটা আমি হই নাই, কখনোই হই নাই, আর ভবিষ্যতে হওয়ার তো প্রশ্নই আসে না। কারণ আমি সততার মধ্যে থেকে দেখেছি যে কর্মীদের যে ভালোবাসা, জনগণের যে ভালোবাসা এবং সমাজের প্রতিটি মানুষ কীভাবে মূল্যায়ন করে সেটা আমি দেখেছি। অতএব এখানে থেকে নিজেকে খারাপ করার কোনো সুযোগ নেই। আমি তো আমার বক্তব্যের প্রারম্ভে আপনাকে বলে দিয়েছি যে ঢাকা শহরে কিন্তু আমার আহামরি কোনো বাড়ি নেই, আমার কোনো গাড়ি নেই। ভবিষ্যতে যখন আমি যদি আমাকে মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান যদি আমাকে দায়িত্ব দেয়, তখন আপনারা ইন্টারভিউ নেবেন, দেখবেন যে আমার পরিবর্তন হয়েছে কিনা। কখনই হবে না, কারণ আমি আমার এই সততা, এই নিষ্ঠা এবং আদর্শের মধ্য থেকেই আমি রাজনীতি করতে চাই। এটা পরিবর্তন হলে আমি নিজেই ধ্বংস হয়ে যাব, এর পরিবর্তন হলে সমাজ ধ্বংস হয়ে যাবে। অতএব সেটা আমি করতে দেবো না। অতএব আমার সততার মধ্য থেকে এক চুলো আমি বিচ্যুতি হব না, ইনশাল্লাহ। দর্শক, কথা বলছিলাম ABM রাজ্জাক, যিনি সবসময় রাজপথে ছিলেন, দলের দুর্দিনেও যিনি রাজপথ ছেড়ে যাননি, যিনি বিশ্বাস করেন দলের ত্যাগীদেরকে যদি মূল্যায়ন করা হয় তবেই একটা দল, একটা দেশ এগিয়ে যাবে, এবং যিনি কথার মাঝে আমাদেরকে কথা দিয়েছেন যদি তিনি পদ পদবি পান, ক্ষমতা পান, তবু তিনি নষ্ট হয়ে যাবেন না। এই কথাটাই কয়জনই বা বলতে পারে। দর্শক, এতক্ষণ ধরে যারা আপনারা আমাদের সাথে ছিলেন, ভিওটি বাংলার সাথে ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।